গুড ইভিনিং এভরিওয়ান। আমি জানি না আজকে 18ই অগস্ট 2024 সালে দাঁড়িয়ে আজকের সন্ধ্যাটা আমাদের মহিলাদের জন্য ঠিক কতটা শুভ। এই কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু গাইডলাইন জারি করেছেন। সেই গাইডলাইনের মধ্যে উনি একটি গাইডলাইন রেখেছেন যে মহিলাদের রাত্রির 8টার পর আর কোনো রকমভাবে তারা যেন বাইরে না বেরায়। রাতে মহিলাদের কোনো রকম ডিউটি দেওয়া হবে না, কোনো রকম নাইট শিফটিং তাদের করতে হবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, কেন ম্যাডাম? আজ আপনি তো একজন মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, এবং যতদিন আমি আপনাকে দেখছি ছোটবেলা থেকে, সেই 2011 সাল থেকে এখনো পর্যন্ত আমি আপনাকে যা দেখে আসছি, আপনি সবসময় একটা কথা বলে এসেছেন যে যখনই কোনো রকম কোনো বিপদে পড়বে সে আমার সঙ্গে যোগাযোগ করবে। এবার সবার পক্ষে তো সম্ভব হয় না ডিরেক্টলি আপনার সাথে যোগাযোগ করবার, আপনি 10 কাজের মানুষ। তা আপনার যারা আন্ডারে যে সকল সাংসদ রয়েছেন, যে সকল কাউন্সিলর রয়েছেন, যে সকল এমএলএ রয়েছেন, তাদের মধ্যে এমন নয় যে সকলে পুরুষ। মহিলা সাংসদ আপনার রয়েছেন, আপনার মহিলা কাউন্সিলর রয়েছেন, মহিলা এমএলএ রয়েছেন। তা ভোটের আগে তো তারা আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে আমরা যদি কোনো রকমভাবে কোনো সমস্যায় পড়ি, সেটা এনি টাইম এনিওয়্যার ওনারা কিন্তু আমাদের সার্ভিস দিতে প্রস্তুত। আজ আপনার বিধানসভায় যে এত সুবিশাল মহিলা বাহিনী, যারা সকলে বিধায়ক, তার মধ্যে বেশ কয়েকজন বিধায়ক কিন্তু তারকা। সেটা কারোর নতুন করে জানা নয়, সেটা আমরা সকলে জানি। এবং এই তারকারা যারা রয়েছেন তাদের তো অনেক সময় লেট নাইট পর্যন্ত শুটিং হয় এবং তারপর তাদের বাড়ি ফিরতে হয়। তাহলে আপনার কথা অনুসারে সেই সকল তারকাদের, অর্থাৎ মহিলা যে সকল তারকারা রয়েছেন, মহিলা যে সকল সেলিব্রিটিরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন কলাকুশলীরা রয়েছেন, তাহলে তাদের রাত্রির 8টার পর থেকে কাজ বন্ধ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে ওনারা যে আমাদের আশ্বাস দিয়ে গেলেন ইলেকশনের আগে যে আমরা যখনই কোনো রকম কোনো বিপদে পড়ব, এনি টাইম এনিওয়্যার আমরা ওনাদেরকে জাস্ট নক করব, দলীয় কর্মীদেরকে নক করব, তাহলে আমরা সুরক্ষা পেয়ে যেতে পারবো, আমরা ইমিডিয়েট ওনাদের তরফ থেকে সার্ভিস পাবো, ওনারা সবসময় আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন। তাহলে আজকে কি হলো ম্যাডাম? আজ যদি রাতের 8টার পর আমরা কেউ যদি কোনো রকমের কোনো সমস্যায় পড়ি, তাহলে না আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো, না আমরা যোগাযোগ করতে পারবো আমাদের রাজ্যের যে সকল বিধায়করা রয়েছেন যারা মহিলা, যে সকল কাউন্সিলর রয়েছেন যারা মহিলা, যারা এমএলএ রয়েছেন মহিলা, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো না। এটা কি হওয়া উচিত? আজ আমাদের রাজ্য একজন মহিলা চালিত মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বেসর্বা একজন মহিলা। ম্যাডাম, আপনার তরফ থেকে এটা এক ফোঁটা আমাদের কাম্য নয়, এক ফোঁটা আপনার তরফ থেকে এটা আমরা কামনা করি না। আমি জানি না আমার সাথে কজন একমত, এবং আমি এটাও জানি আমার সাথে কিন্তু বহু অংশ একমত। আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাগুলো বলাকে যদি কেউ অপ্রাসঙ্গিক মনে করে থাকে, তাহলে সে মনে করতেই পারে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু স্বাধীন ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু অধিকার রয়েছে সংবিধান অনুসারে নিজেদের মতামত প্রকাশ করা। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো কারোর কেনা নয়, এই প্ল্যাটফর্মে সকলে স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। আমিও প্রকাশ করেছি, তাতে অনেকের অনেক রকম ভিন্ন মতামত থাকতেই পারে, তাতে আমার কিছু বলার নেই। আমি সেই সম্বন্ধে কিছু বলবও না, সেই সম্বন্ধে আমি মাথা ঘামাবও না। আজ আপনি চিন্তা করে দেখুন তো, একটা হসপিটালে শুধুমাত্র পুরুষ কর্মচারীরাই রয়েছেন, অ্যালং উইথ ডাক্তার, বিভিন্ন সি গ্রুপ ডি গ্রুপের বিভিন্ন স্টাফস, সবাই রয়েছে পুরুষ কর্মচারী। কিন্তু ম্যাডাম, একটা কথা মনে রাখুন, নার্স কিন্তু কেবলমাত্র মহিলারাই হয়। এখনো পর্যন্ত কিন্তু পুরুষ নার্স আমাদের রাজ্যে নেই। আমি জানি না অন্য কোনো স্টেটে আছে কিনা, এই সম্বন্ধে আমার জ্ঞানের পরিসর খুবই সীমিত, তা স্বীকার করতে আমার এক ফোঁটাও দ্বিধা নেই। তাহলে নার্স ছাড়া একটি হসপিটাল চলবে কিভাবে? একটি ইমিডিয়েট অপারেশন নার্স ছাড়া হবে কি করে?
আচ্ছা, আপনার কথা অনুসারে যদি আমি বা আমাদের রাজ্যের যে সিস্টেম সেই অনুসারে যদি আমি এটাও ধরে নিলাম যে সকাল 10টা থেকে বিকেল 5টা ওয়ার্কিং আওয়ারের মধ্যে যে সকল ওটিগুলো করবার আছে সেই ওটিগুলো করা হবে, সেই ওটিগুলোতে নার্সরা ইনভলভ থাকবে। আচ্ছা, কিন্তু লেবার রুমে বেবি ডেলিভারি হওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে? আমার তো জানা নেই। যে কোনো সময় যেমন একটা মানুষ মারাও যেতে পারে, তেমন যে কোনো সময় কিন্তু ম্যাডাম একটা মানুষ ভূমিষ্ঠ হতে পারে। এটা আমরা সকলে জানি, এটা কারোর নতুন করে জানা নয়। তা সেই ক্ষেত্রে ডেলিভারি সম্ভব হবে তো নার্স দিদিদের ছাড়া? যদি সম্ভবপর হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আজকে 2024 সালে দাঁড়িয়ে বিভিন্ন পুজো কমিটি রেজিস্টার্ড ক্লাবের কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। কেন না? পশ্চিমবঙ্গে ধুমধাম করে জমজমাট করে দুর্গাপুজো করবার জন্য, দেবী দুর্গার আরাধনা করবার জন্য, কলকাতার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, যাতে সারা বিশ্বের মানুষ দেখে যে দেবী দুর্গাকে আমরা ঠিক কতখানি সমাদরে আপ্যায়ন করি। কারণ পুরাণ অনুসারে ধরা হয় দেবী উমা নাকি আমাদের ঘরের মেয়ে। আর আজ আমাদের সমাজে কি হচ্ছে? সেই ঘরের মেয়েদেরই কিন্তু কোনো সিকিউরিটি নেই, তাদের নিরাপত্তা নেই। আমাদের আর 5টা সহজাত অধিকারের মতো নিরাপত্তা পাওয়াটাও কিন্তু আমাদের একটা সহজাত অধিকার। প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না সাথে করে বাউন্সার নিয়ে ঘোরা, প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না 4 চাকা গাড়িতে করে ঘেরা টোপের মধ্য দিয়ে বাড়ি ফেরা। আজ আমরা শুধুমাত্র মহিলা বলে নয়, আমরা প্রচুর পুরুষও কিন্তু আমাদের সমাজে রয়েছেন যারা তাদের কাজকর্ম মিটিয়ে রাতের বেলা বাড়ি ফেরেন এবং সৎপথে উপার্জন করেন। আজ আমি একজন স্টুডেন্ট হিসেবে বলছি, এটা কারোর অজানা নয় যে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছুটি হতে হতে কিন্তু বিকেল 4:30 বেজে যায়। তারপর টিউশন ক্লাসগুলো শুরু হতে হতে অনেক সময় বেজে যায় 6টা, 6:30। কারণ একজন স্টুডেন্ট সে যেই শিক্ষা ক্ষেত্রে গেছে শিক্ষা গ্রহণ করবার জন্য, সেইখানে তার শিক্ষা লাভ শেষ হলে তারও কিন্তু ব্রেন আছে, তার ব্রেনটাকে, তার শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। সেই সময় সে রিস্টার্ট হয়, রিবুস্ট হয়। তারপর সে তার পরবর্তী যে টিউশন ক্লাস আছে সেই টিউশন ক্লাসে যায় শিক্ষা গ্রহণ করবার জন্য। তাহলে সেই শিক্ষা থেকে আজ আমরা মেয়েরা বঞ্চিত হব? এটা কি কখনো কাম্য? আজ রাজ্য সরকারের কথা অনুসারে আমি বলছি, এই যে কিছুদিন আগে ধুমধাম করে পালিত হলো কন্যাশ্রী দিবস। আমিও কিন্তু কন্যাশ্রীর কন্যা। আমি যখন স্কুলে পড়তাম কন্যাশ্রীর অনুদান আমিও পেয়েছি, কন্যাশ্রী স্কলারশিপ আমিও পেয়েছি। বছরে প্রথমে পেতাম 750, তারপর সেটা হলো বছরে 1000 টাকা, আর এককালীন 25,000 টাকা। এবং আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, কন্যাশ্রী স্কলারশিপটা পেয়েছিলাম বলে আমি কলেজে পড়াকালীন ল্যাপটপ সেই স্কলারশিপের টাকাতে কিনেছি। আমার মা বাবার উপরে আমাকে বার্ডেন ক্রিয়েট করতে হয়নি যে বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, মা আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। আমার সেই টাকাটা ছিল এবং সেই টাকাটা থেকে আমি ল্যাপটপটা কিনেছি। এটা বলতে আমি এক ফোঁটাও দ্বিধাবোধ করি না। কন্যাশ্রীতে আমাদের সময় একটা উক্তি দেওয়া হতো, আমি জানি না এখন সেটা দেওয়া হয় কিনা, আমি কন্যাশ্রীর কন্যা, ভবিষ্যতের অনন্যা। আমাদের ভীষণ পরিমাণে ভিতর থেকে একটা পজিটিভিটি জাগানো হতো। সেখানে গিয়ে যখন আমরা শুনতাম, আমরা যখন ভিডিও, যখন যে ডিজিটাল যে স্ক্রিনের মধ্যে যখন ভিডিও হতো, সেখানে যখন আমরা দেখতাম যে প্রত্যন্ত গ্রামে একটি মেয়ে, সে অর্থের অভাবে পড়াশুনো তার বন্ধ হয়ে গেছে, সে অনেক মেয়েরা আছে এবং অনেক বাচ্চারাও আছে, অনেক ছেলেরাও আছে যারা স্কুল ছুট। পশ্চিমবঙ্গ সরকার কি করছেন, তাদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের বাবা মাকে বুঝিয়ে সেই সকল বাচ্চাদেরকে আমাদের সমাজে যে সকল স্কুলগুলো আছে সেই স্কুলে নিয়ে এসে তাদের শিক্ষার আলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারাও যাতে শিক্ষা লাভ করতে পারে, আমাদের সঙ্গে তারাও যেন ইকুয়ালি এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গ সরকার। এই যে লাইনটা বলা হতো না,
আমরা কন্যাশ্রীর কন্যা, ভবিষ্যতের অনন্যা, এই লাইনটাকে আমরা প্রচণ্ড জোর দিয়ে দেখতাম যে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই সময় দাঁড়িয়ে পড়াশুনো করেছি, আজ এত বছর হয়ে গেছে আমরা এখনও পড়াশুনো করছি, ভবিষ্যতেও আমরা পড়াশুনো করব। কেন? আমাদের পড়াশুনো করবার মূল অবজেক্টিভ এইটাই, যাতে আমরা সমাজের জন্য কিছু কল্যাণমূলক কাজ করে যেতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি সোজা শিরদাঁড়া দিয়ে পাঠিয়েছেন, একটি সোজা স্পাইন দিয়ে পাঠিয়েছেন। আজ আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কোনো উদ্দেশ্যে বাবা তোমরা সেই স্পাইনটাকে বাঁকিয়ে দিও না। এই কথা তোমাদের ক্লাসে আমি বহুবার বলেছি, আজ আবারও বললাম। যে কোনো মূল্যে দয়া করে নিজের স্পাইনটাকে বাঁকিয়ে দিও না। নিজের মেরুদণ্ডটাকে সোজা করে বাঁচতে শেখো। আজ আমরা এত কষ্ট করে পড়াশুনো করছি, আজ আমরা টিউশন ক্লাসে যাচ্ছি, আজ আমরা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্লাসে যাচ্ছি। তো আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি শেষ হয় যেটা বলছিলাম 4:30 নাগাদ, সেটা সবাই জানে, কারোর অজানা নয়। 3:30 থেকে 4:30 ভিতরে ছুটিটা আমাদের হয়। সে কোনো সময় ক্লাসেসের উপর নির্ভর করে, বাট স্কুল তো, সরকারি স্কুল তো 4:30 ছুটি হয়। এই সম্বন্ধে কারোর দ্বিমত নেই, এক্সেপ্ট শনিবার বা মিশনারি সরকারি স্কুলগুলো থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার করে 1:30 না 1টা নাগাদ এরকম ছুটি দিয়ে দেয়। কেন, আমি নিজে 11-12 একটি মিশনারি স্কুলের আন্ডারে পড়াশুনো করেছি, যেটি সরকার পোষিত, তাই সেই সম্বন্ধে আমার একটা আইডিয়া রয়েছে। তা স্কুল থেকে বাড়ি ফেরার পরে আমরা টিউশন ক্লাসে যাই, নিজেদেরকে একটু রেস্ট দিয়ে, একটু নিজেদের এনার্জাইজড করে, যাতে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সেখানে যা শেখানো হবে আমাদের, সেইটা যাতে আমরা খুব ভালো করে ডাইজেস্ট করতে পারি, খুব ভালো করে যেন আমরা আমাদের মাথায় নিয়ে নিতে পারি। তারপর তো বাড়িতে এসে সেগুলোকে মেমোরাইজ করা রইলই। এইটাই তথাকথিত শিক্ষা ব্যবস্থা, এইভাবেই হয়ে আসছে। তা হঠাৎ করে কেন 2024 সালে এসে কেন আজ আমরা মেয়েরা পিছিয়ে পড়বো, জানতে পারি? উত্তর থাকলে দেবেন। কেন 2024 সালে এসে আজ আমরা পিছিয়ে পড়বো? কিসের মূল্যে? আজ আমাদের মেয়েদের মধ্যে কিসের অভাব রয়েছে? সাহসের, গায়ের জোরের? এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কিন্তু লক্ষ্মীর প্রতি সুরক্ষা ব্যবস্থা নেই। এ রাজ্যে দেবী দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয় সমারোহে, ধুমধাম করে। দেবী জগদ্ধাত্রীর পুজো হয়, দেবী সরস্বতীর পুজো হয়, দেবী লক্ষ্মীর পুজো হয়, কিন্তু দেবীকে কেউ সম্মান করতে জানে না। দেবীর সম্মান ব্যবস্থা থেকে দায়ভার এড়িয়ে যাওয়ার জন্য আজ কিনা রাত্রির 8টা সীমাবদ্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এমন কি কোনো সিকিউরিটি, এমন কি কোনো এনশিওর, মানে সিওরিটি দিতে পারবে? রাজ্য সরকার কি এনশিওর করতে পারবে যে রাত্রির 8টার মধ্যে যদি সকল মহিলারা বাড়ি ফিরে আসে, তাহলে তার আগে, অর্থাৎ আমি ভোর 5টাই ধরলাম, ভোর 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত কোনো রকমের মহিলাদের প্রতি অত্যাচার হবে না? দিতে পারে সেই সিকিউরিটি রাজ্য সরকার? আমি বলছি দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর রাজ্য সরকারের কাছে নেই, তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দিতে পারি। আজ সিচুয়েশনটা কোন পর্যায়ে দাঁড়াচ্ছে? একটা সময় পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা যখন আমাদের এই দেশটাকে দখল করে নিয়েছিল, এখানে যখন রাজত্ব চালাচ্ছিল, আমাদের উপর যখন, মহিলাদের উপর যখন বিভিন্ন রকমের শারীরিক মানসিক অত্যাচার করা হচ্ছিল, নানান রকমের তাদের নানান রকমের নিয়ম কানুন যখন আমাদের মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় সহ প্রমুখ আরো প্রচুর স্বাধীনতা সংগ্রামী আমাদের মহিলাদের জন্য কি না করেছেন। তারা প্রথমে আমাদের মহিলাদের শিক্ষা ব্যবস্থা চালু করলেন। আমাদের মেয়েদের স্কুলে যাওয়ার আগে কোনো নিয়ম ছিল না, এটা তথাকথিত সবাই জানে, সকলে ইতিহাস পড়েছে, এটা কারোর কাছে নতুন নয়। বিধবা বিবাহ রোধ করলেন, বাল্য বিবাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, বিধবাদের পুনর্বিবাহ চালু করলেন, সতীদাহ প্রথা রোধ করলেন,
সর্বোপরি একটাই কথা বলা হয়েছিল যে দেশের মানুষকে শিক্ষিত হতে হবে। দেশের মানুষ যদি শিক্ষিত না হয় তবে পুরা দেশে কোনোদিনই ইংরেজদের থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আর আজকে কি হলো? যতদূর জানি আমাদের মুখ্যমন্ত্রী তো বিদেশি নন, ইভেন ভিন রাজ্যবাসীও নন, উনি আমাদের রাজ্যবাসী এবং সর্বোপরি উনি একজন মহিলা, উনি একজন নারী। তাহলে এবার থেকে যাই হয়ে যাক না কেন, রাত্রির 8টার পর যেখানে যাই সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, মুখ্যমন্ত্রীকে কিন্তু আর পাওয়া যাবে না, এইটা তাহলে উনি বলছেন তো? আর যাই হয়ে যাক না কেন, কোনো মহিলা সাংসদ, কোনো মহিলা ডাক্তার যে রোগীর প্রাণ বাঁচাচ্ছে, মানুষের মুখে মুখে প্রচলিত ঈশ্বরের পরে ডাক্তারের স্থান এবং বাবা মায়ের পরে শিক্ষক শিক্ষিকার স্থান, তাহলে রাত্রির 8টার পর কোনো মেয়ে আর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে না, ইভেন কোনো শিক্ষিকা আর শিক্ষা দান করবার সুযোগ পাবেন না, তাই তো? 2024 সালে দাঁড়িয়ে যখন সবাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, সমাজ মাধ্যম ব্যবহার করছে, সবাই তথাকথিত মডার্ন হতে চায়, এই সময় দাঁড়িয়ে এইটা একেবারেই আশানুরূপ নয়। সকল মহিলারা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করছে, আমিও তার ব্যতিক্রম নই। এই লড়াইয়ে আমিও তাদের পাশে আছি। এর আগে যখন আরজি করে আমাদের সেই ডাক্তার দিদি, সেই ম্যাডামের এই নির্মমভাবে যে অত্যন্ত লজ্জনীয় যে নরকীয় খুনটা হলো, তারপর সবাই যেভাবে তথাকথিতভাবে মিছিল করেছে, সমাজ মাধ্যমে লেখালেখি করেছে, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু আজ যেটা হলো, এটুকুনি বলতে পারি, যদি রাজ্য সরকার চেষ্টা করে থাকে যে আমরা যেটা চাইছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, অভয়া কাণ্ডে সেই ম্যাডামকে সেই রাতে নরকীয়ভাবে যারা খুন করেছে সেই খুনিদের শাস্তি আমরা দাবি করেছিলাম যে অবিলম্বে সেই খুনিদের শাস্তি দেয়া হোক। এখন 8-5 জনের মতন আমারও রাজ্য সরকার, সর্বোপরি কলকাতা পুলিশের প্রতি 1% ভরসা নেই। তাদের প্রতি ভরসা আমাদের 0 নয়, নেগেটিভে নেমে গেছে। এখন সিবিআইয়ের হাতে রয়েছে সেই ঘটনার তদন্তভার, তদন্ত চলছে, আস্থা রয়েছে সিবিআই এর প্রতি, দেখা যাক কতদূর কি হয়। তবে রাজ্যের শাসক দল যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে বিভিন্ন গাইডলাইনের মধ্যে এই গাইডলাইনটাকে পার্টিকুলার মেয়েরা রাত্রির 8টার পর বাড়ির বাইরে বেরোতে পারবে না, এটাকে উনি যদি ফতোয়া হিসেবে জারি করে আমাদের মেয়েদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের যে প্রতিবাদ, যে আন্দোলন, তা যদি দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে আমি বলবো উনি কোনোদিন সফল হতে পারবেন না, ওনারা কোনোদিন সফল হতে পারবেন না, আমরা সফল হতে দেব না। আজ আমরা মেয়েরা অনেক কষ্ট করে পড়াশুনো করি নিজেদের পায়ে দাঁড়াবার জন্য, একইভাবে আমাদের বাবা মারাও অনেক কষ্টে উপার্জন করে আমাদের পড়ান। আমরা কারোর তাবেদারি করি না, আমরা কারোর চটি চাটি না, যেটুকুনি করি, যেটুকুনি যা করি সবটা আমাদের নিজেদের যতটুকুনি আছে, যতটুকু সাধ্য আছে তার ভিত্তিতে, কারোর চটি চেটে নয় ম্যাডাম। আমার এটুকুনি বলার ছিল। আশা করছি আজ আমার মতো আরো প্রচুর মেয়ে, প্রচুর নারী এই যে গাইডলাইন জারি করা হয়েছে, এই গাইডলাইনের বিরোধে কথা বলছে। আমিও তাদের ব্যতিক্রম নই, আমিও তাদের সঙ্গে আজ এই পথে পা মিলালাম। আজকে থেকে তাদের সঙ্গে আমারও এই ক্ষেত্রে প্রতিবাদ শুরু হলো। এবার দেখা যাক কতদূর কি হয়। যত দূর যেতে হয় তত দূর আমরা প্রত্যেকে যাব, তবে অবিলম্বে এই গাইডলাইনকে ঘোচাতে হবে আমাদের। আর যদি আমরা মেয়েরাই মেয়ে হয়ে মেয়েদের পাশ থেকে সরে যাই, যদি আমরা এইটা ভাবি এটা করব আমাকে ফেল করিয়ে দেবে এক্সামে, এটা করব আমার চাকরি চলে যাবে, এইটা যদি আজ আমরা ভাবতে থাকি, তাহলে এটুকুনি আমি কথা নিশ্চিতভাবে বলতে পারি, আজ এই গাইডলাইন জারি হয়েছে, ভবিষ্যতে কিন্তু এর থেকে আরো অনেক ভয়ানক গাইডলাইন জারি হতে চলেছে।
কষ্ট করে আজ আমরা প্রত্যেকে যেই সেক্টরেই কাজ করি না কেন, কষ্ট করে কিন্তু আজ আমরা প্রত্যেকেই দাঁড়াচ্ছি নিজেদের মাথা উঁচু করে, শিরদাঁড়া উঁচু করে চলবার জন্য, শিরদাঁড়া সোজা করে চলবার জন্য। কোনো পরিস্থিতিতেই শিরদাঁড়াকে বাঁকিয়ে বা ঝুঁকিয়ে দেওয়ার জন্য নয়। আজ ভিডিওটা আমি এত পর্যন্তই রাখলাম। ভিডিও সম্বন্ধীয় আপনাদের মতামত আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লড়াই চলছে, চলবে। এ লড়াই থামবার নয়। যতদিন না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি, যতদিন না পর্যন্ত সঠিক গাইডলাইন জারি হচ্ছে, সঠিকভাবে আমরা মেয়েরা সুরক্ষা, আমরা নিরাপত্তা পাচ্ছি, ততদিন পর্যন্ত এ লড়াই চলবে। খুব বড় মুখ করে জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয় না, লিঙ্গ বৈষম্যতা দূর হোক। আজ আমিও বলছি লিঙ্গ বৈষম্যতা দূর হোক, সেটা দূর হওয়া দরকার। দেবী পার্বতী এবং ভোলা মহেশ্বর একত্রেই জগৎ সংসারকে চালাবার জন্য কিন্তু অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন, যাতে কোনো পুরুষ কিংবা কোনো মহিলা একা একা নয়, একটা সংসার চলবে পুরুষ এবং মহিলার মিলিত প্রচেষ্টায়। সেই জন্যই অর্ধনারীশ্বর রূপ ধারণ করা। এই পুরাণ সকলের জানা। তাই শুধুমাত্র পুরুষদের স্বাধীনতা দেওয়া হবে, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও 2024 সালে এসে মহিলারা পরাধীন থাকবে, তা আজকের সমাজে দাঁড়িয়ে আমরা মহিলারা মেনে নেব না, আমরা মানতে নারাজ। সবে আমাদের জীবন শুরু হয়েছে। কত বয়স আমাদের? কলেজে পড়ছি। এই বয়সেই যদি আমাদের জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যায়, এখনো তো বয়সের কোথায় কি পড়ে রয়েছে, তাহলে আমাদের ভবিষ্যৎ নিশ্চিতভাবে অন্ধকার। আর এইভাবে দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করতে 1% রাজি নই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই চলছে এবং চলবে।